বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত, ক্ষতবিক্ষত সারা বিশ্ব। আমাদের বাংলাদেশ এর আওতায় আমাদের শিক্ষা ব্যবস্থা সচল রাখার জন্য বাংলাদেশের সরকার অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সুযোগ দিয়েছেন। আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো নিতে পারি, সেটা আমরা চেষ্টা করছি বিভিন্ন সাবজেক্টে আমরা ক্লাসগুলো নেওয়ার জন্য। তো আজকে আমি দশম শ্রেণীর একটি ক্লাস নেব, যে পরিসংখ্যানের উপর। তো পরিসংখ্যান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। তো কিছু কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তো আমার পরিচিতি, আমি মোহাম্মদ আবু তাহের, সিনিয়র শিক্ষক মনির, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আজকের পাঠের বিষয় সপ্তদশ অধ্যায় অর্থাৎ পরিসংখ্যান। তো আমরা এখানে কিছু চার্ট দেখব। এখানে বিভিন্ন বোর্ডের নাম আছে। 2012 এবং 2013 সালে পাশের হার দেওয়া আছে। এটা একটি চার্ট। এই চার্টকে আমরা অন্যভাবে প্রকাশ করতে পারি। এটা একটি লেখচিত্রের মাধ্যমে অর্থাৎ স্তম্ভ লেখ, এর মাধ্যমে আমরা এখানে বা আয়তনের বা আয়তাকার লেখের মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এটাকে 2012 এবং এটা 2013 সালের পাশের হার উল্লেখ করা আছে। এরপর এটাকে আবার অন্যভাবে অর্থাৎ গণসংখ্যা বহুভুজের মাধ্যমেও সেটা প্রকাশ করা যেতে পারে। বহুভুজ নিচের দিকে একটা লাগিয়ে দিলে বহুভুজ আকৃতি ধারণ করবে। এটাও সেই একই পাশের হারগুলোকে আমরা আরেকটি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারছি। তো আমরা আজকে আয়তলেখ, গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখা সম্পর্কে আমরা জানবো। তোমরা ক্লাস 9 এবং 8 গড়, উত্তর, প্রচুরক এগুলো সম্পর্কে জেনেছ। কাজে আমরা এখানে যে আয়তরেখা, গণসংখ্যা, বহুভুজ এগুলো প্রতি ক্ষেত্রেই এসএসসি পরীক্ষায় আসে। কাজেই এটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এইটা জেনে রাখা দরকার। তো আমরা এই পাঠ শেষে কি জানতে পারবো সেগুলো আমরা দেখছি। চলক, বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক কি তা বলতে পারবো। এরপর আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা ব্যাখ্যা করতে পারবে। এরপর আয়তলেখ, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখার সাহায্যে উৎপাদ্য ব্যাখ্যা করতে পারবে। তো আমরা পরিসংখ্যানের চলক কি, পরিসংখ্যানের চলক তোমরা একটু চিন্তা করে চলো। দেখো কি তোমাদের চিন্তার সাথে আমাদের উত্তর মিলে কিনা। উপাত্তে ব্যবহৃত সংখ্যাকে চলক বলা হয় থাকে পরিসংখ্যানের ক্ষেত্রে। তো চলক কত প্রকারের আমরা এখানে দেখছি, একটি বিচ্ছিন্ন চলক, তাহলে আরেকটি কি হবে? অবিচ্ছিন্ন চলক। দেখি অবিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি তোমরা একটু চিন্তা করে দেখো। বিচ্ছিন্ন চলক তোমরা লিখে নাও বা তোমাদের বইয়ে করে নিতে পারবা। যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তা বিচ্ছিন্ন চলক, যেমন প্রাপ্ত নম্বর, জনসংখ্যা। আর অবিচ্ছিন্ন চলক যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তা অবিচ্ছিন্ন চলক, যেমন তাপমাত্রা, বয়স, উচ্চতা, ওজন ইত্যাদি। তো আমরা একটি প্রাপ্ত নম্বরের সারণী, এখানে সারণী আমরা দেখছি। তো এখানে প্রাপ্ত নাম্বার 30 থেকে 39 একটি সারণী আমরা এখানে দেখেছি। শুরু হয়েছে 30 থেকে 39 এবং শেষ হলো 90 থেকে 99 আছে। তো এই সারণী থেকে আমরা এখানে এটা বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন চলক, এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন করে নিলাম। এরপরে গণসংখ্যা আছে, এটার সাহায্যে আমরা এটা বিচ্ছিন্ন আর এটা তাহলে অবিচ্ছিন্ন শ্রেণী। তো এখানে আমরা আরেকটি সারণী দেখছি, ওই সারণীর অংশ হিসাবে। তো এখানে শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা। এই আমাদের 60 জন শিক্ষার্থীর এখানে তথ্য দেওয়া আছে। এই 60 জন শিক্ষার্থীর তথ্যকে আমরা আয়তলেখ যদি করতে চাই, আয়তলেখের জন্য আমাদের দরকার পড়বে হলো শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী, এরপর হলো গণসংখ্যা। এই তিনটি কলাম আমাদেরকে ফলো করতে হবে, এই তিনটি কলাম ব্যবহার করতে হবে। তো আয়তলেখের জন্য আমরা একটি গ্রাফ ব্যবহার করতে পারি। গ্রাফে আমাদের অক্ষ x অক্ষ y অক্ষ ব্যবহার করতে হবে। আমরা এটাকে নিচেরটাকে x অক্ষ এবং লম্বভাবে যেটি আছে সেটাকে y অক্ষ হিসেবে আমরা চিহ্নিত করব এবং আমরা x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন যে শ্রেণী সীমা আছে সেই অবিচ্ছিন্ন শ্রেণী আমরা এখানে লিখে দেব, নির্দিষ্ট দূরত্বে আমরা লিখে দেব। আর y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ব্যবহার করব। গণসংখ্যার জন্য আমরা এখানে প্রতি 2 গড়ের মান 1 করা হয়েছে, প্রতি 2 গড়ের মান 1 করে যে গণসংখ্যাগুলোকে সাজানো হয়েছে। আর এদিকে প্রতি 5 গড় সমান 10 ধরে এটাকে, অর্থাৎ এখানেও 2 গড় সমান 1 ধরে সারণী তৈরি করা হয়েছে। এখন এখানে আমরা এই সারণীতে এখানে শুরু হয়েছে 30 থেকে, তাহলে এর আগে যে তথ্য সম্পর্কে আমাদের জানা নেই, এর জন্য এই অংশটাকে বক্ররেখা দ্বারা চিহ্নিত করতে হবে। আর ওখানে ওই সর্বশেষ যত আছে আমাদের 99.5 শেষ পর্যন্ত আমরা লিখছি। এখন এখানে প্রথম শ্রেণীতে আছে 5, তাহলে 5 এর জন্য আমাদের 5 পর্যন্ত আমরা আয়তলেখ করব। এরপর একটা আছে পরের শ্রেণীতে আছে 8 পর্যন্ত যাব। এরপরের শ্রেণীতে আছে 12 পর্যন্ত। এরপরে আমরা 15, এরপরেরটাতে দেখছি 10 আছে, তারপরে আছে 7, তারপরে 3। তাহলে আয়তলেখ অঙ্কিত হয়ে গেল। তো আমাদের নিচের দিকে এদিকে লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণী, আর এই দিকে গণসংখ্যা লিখে দিতে হবে পাশে। তোমরা লিখে নিবা, এখানে বাদ পড়েছে, বুঝতে যাচ্ছে না। তো ঠিক আছে, আমরা তাহলে আয়তলেখ করার জন্য আমাদের দরকার হলো শ্রেণী ব্যক্তি, এরপর অবিচ্ছিন্ন শ্রেণী এবং গণসংখ্যা। এরপরে আবার আমি বলছি যে প্রথমে আমরা গ্রাফ পেপারটি নিচের দিকে একটি x অক্ষ, এরপরে বাম দিক y অক্ষ আমরা রাখবো। এরপরে নির্দিষ্ট দূরত্বে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীগুলো বসিয়ে দিই। আর এদিকে গণসংখ্যা, নির্দিষ্ট দূরত্বে গণসংখ্যাগুলো নেব, নিয়ে আমরা আয়তলেখ আঁকবো। আয়তলেখের যে শ্রেণীতে যত গণসংখ্যা আছে তত দূর উপর পর্যন্ত আমরা যাবো এবং তার শ্রেণী ব্যক্তিতে যতটুকু আছে ততটুকু ব্যবধানে আমরা এই পেন্সিলের সাহায্যে স্কেল ব্যবহার করে এঁকে নেব। এটা এরপরে আমরা করতে পারি হলো আয়তলেখের পরে আয়তলেখ। তাহলে তোমরা একটু শর্টকাটের খাতায় লিখে যাও। এরপরে আমরা আয়তলেখ ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ, আয়তলেখকে ঠিক থাকবে এটার মধ্যে গণসংখ্যা বহুভুজ আমরা করতে পারি। আর সেটা আয়তলেখ আমরা যেটা ছিল সেটা আমরা দেখিয়ে নিই। আয়তলেখ আমাদের ছিল এটা। আয়তলেখের মধ্যে গণসংখ্যা বহুভুজ করার জন্য আমাদের সারণীতে আগে শ্রেণী ব্যক্তি থাকবে, অবিচ্ছিন্ন শ্রেণী থাকবে। এইখানে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা তোমরা আগেও জানো। এরপরে আমি বলে দিচ্ছি, দুইটা নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা যোগ করে দুইটা ভাগ করলে আর সেটা শ্রেণীর মধ্যমানগুলো বের হয়ে আসে। এভাবে একটা বের করে শ্রেণী ব্যক্তি যত আছে তত যোগ করে গেলে শ্রেণীর মধ্যমানগুলো সহজে বের হয়ে যাবে। তাহলে এখানে লাগতেছে আয়তলেখের জন্য গণসংখ্যা বহুভুজের জন্য শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী, শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা। এটা হলো আয়তলেখ
ব্যবহার করে যদি আমরা করি সেটা। এখন আমরা শ্রেণীর মূর্তমানগুলো আমরা নিয়েছি, তাহলে এই শ্রেণীর মূর্তমান মূর্তে আছে, সেই মূর্তমানে আমরা গণসংখ্যাগুলো বসিয়ে দিই। মূর্তমানে আমরা গণসংখ্যাগুলো বসিয়ে দিলাম। এটা আগের শ্রেণীর মূর্তবিন্দুতে আমরা নিয়েছি, যেহেতু বহুভুজকে এটা আমরা এক সপ্তাহে কাজ করব। তাহলে আমরা বিন্দুগুলো সব বসিয়ে নিলাম, বসিয়ে এরপরে এগুলো স্কেল এবং পেন্সিল ব্যবহার করে আমরা যোগ করে দিই। আমরা একটা একটা করে স্কেল এবং পেন্সিল ব্যবহার করে আমরা এটাকে যোগ করে নিব। তাহলে এটা হয়ে যাবে গণসংখ্যা বহুভুজ। এটা আয়তলেখ ব্যবহার করে, আয়তলেখ ব্যবহার করে আমরা এটা গণসংখ্যা বহুভুজ করেছি। তাহলে আরেকবার আমি এটাকে রিপিট করছি। আয়তলেখের সাহায্যে গণসংখ্যা বহুভুজ করার জন্য আমাদের লাগছে শ্রেণীব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী, শ্রেণীর মূর্তমান, এরপর হলো গণসংখ্যা। এরপরে শ্রেণীব্যক্তির পরে আমরা যে আয়তলেখ যেটা আছে সেটাকে ব্যবহার করে আমরা শ্রেণীর মধ্যবিন্দুতে শ্রেণীর মূর্তমানগুলোকে শ্রেণীর মধ্যবিন্দুতে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে স্কেল এবং পেন্সিল ব্যবহার করে যোগ করে দেব, এতে আয়তলেখ হয়ে যাবে। এরপরে আমরা আয়তলেখ গণসংখ্যা বহুভুজ হবে, আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজ এটা হবে। এরপরে আয়তলেখ ছাড়া যদি গণসংখ্যা বহুভুজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সারণীতে লাগবে হলো শ্রেণীব্যক্তি, এরপরে হলো শ্রেণীর মূর্তমান এবং গণসংখ্যা। এটা অপেক্ষাকৃত সহজ গণসংখ্যা বহুভুজ করার জন্য। এখানে লাগছে, আবারও বলছি, শ্রেণীব্যক্তি, এরপরে শ্রেণীর মূর্তমান এবং গণসংখ্যা। এটা করার আগে এই চার্ট করার পরে আমাদের গ্রাফ পেপারে অক্ষগুলো নির্ধারণ করতে হবে। অক্ষগুলো নির্ধারণ করে আমরা এক্স অক্ষে শ্রেণীর মূর্তমান বসাবো। এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় যেটা ওখানে আমাদের তালিকায় যে শ্রেণীর মূর্তমান আছে তার নিম্নের অর্থাৎ আগের একটি শ্রেণীর মূর্তমান থাকে এবং শেষে যেটা আছে তারপরের শ্রেণীর মূর্তমান এখানে যুক্ত করতে হবে। এরপর বাম দিকে আমরা গণসংখ্যা ব্যবহার করবো, আগের মতোই গণসংখ্যা ব্যবহার করে আমরা এরপরে যেহেতু 0 থেকে 30 পর্যন্ত কোনো তথ্য নাই, এখানে বক্ররেখা ব্যবহার করবো। এরপরে আমরা বিন্দুগুলো শ্রেণীর মূর্তমান যেখানে আছে সেই বিন্দুগুলো আমরা গণসংখ্যা অনুসারে বসিয়ে দিয়ে আগেটার মধ্যেই যোগ করে নেব। যোগ করে নিন, এখানে গণসংখ্যা বহুভুজ হয়ে যাবে। আমরা এখানে তাহলে আয়তলেখ ছাড়া গণসংখ্যা বহুভুজ আমরা করেছি। এখানে নিচের দিকে হচ্ছে হলো শ্রেণীর মূর্তমান আর বাম দিকে আমরা বসাবো হলো গণসংখ্যা। তাহলে আয়তলেখ গেল। এবার আমরা দ্রুততার সাথে শেষ করতে চাচ্ছি। এরপরে আরেকটি আছে অজীব রেখা। তো অজীব রেখার জন্য আমাদের তালিকায় যেটি করতে হবে, সেখানে শ্রেণীব্যক্তি থাকবে, এরপরে হলো গণসংখ্যা থাকবে, আর ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা তোমরা অষ্টম শ্রেণীতে, নবম শ্রেণীতে পড়েছ। এখনো আরেকবার আমি বলে দিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা ক্রমান্বয়ে গণসংখ্যাগুলো যোগ করে জেনে যাওয়া, অর্থাৎ 5 থেকে 5 কতটা, তার সাথে 8 যোগ করে এটা 13, 13 সাথে 12 যোগ করে 25, এইভাবে আমরা যোগ করে নেব। এটা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের সারণীতে লাগছে হলো শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। এবার আমরা গ্রাফ পেপার নিয়ে অক্ষগুলোকে চিহ্নিত করব। অক্ষগুলোকে চিহ্নিত করার পরে আমরা এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর ঊর্ধ্বসীমা ব্যবহার করব, ঊর্ধ্বসীমাগুলো ব্যবহার করব। আর ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে ক্রমযোজিত গণসংখ্যা ব্যবহার করব। এখানে প্রতি নির্দিষ্ট দূরত্বে আমরা এগুলো দেব 10, 20, 30, 40, 50, 60। আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যাতে সর্বোচ্চ 60 আছে, সর্বোচ্চ যত আছে তত পর্যন্ত যাতে পড়ে, সেই অনুসারে আমরা ব্যবধানগুলো দিয়ে দেব।
এখানে শুরুতে আছে হলো 30, তার আগের ঊর্ধ্বসীমা হয় হলো 29, এরপরে 39, 49, এভাবে আমরা সর্বশেষ আছে 99, এই 99 পর্যন্ত আমরা নিয়েছি। তো এরপরে আমাদের এখানে এই 39-এর যে গণসংখ্যা আছে ঊর্ধ্বসীমা বসাতে হবে 5, 5-এর মধ্যে আমরা যেখানে আছে 5 সেখানে বিন্দু বসাবো। এরপরে এখানে আছে 13, এভাবে আমরা বিন্দুগুলো বসাবো। বিন্দুগুলো বসে ওই আমরা এরপরে ফ্রি হ্যান্ডে একটা স্কেল ব্যবহার করবো, ফ্রি হ্যান্ডে যোগ করবো। এটা যোগ করে দিলে ক্রমজিত গণসংখ্যা হয়ে যাবে। ক্রমজিত গণসংখ্যার মাধ্যমে এটা আমরা অজীব রেখা পেয়েছি, এটাকে অজীব রেখা বলা হয়। তাহলে অজীব রেখার জন্য আমি আরেকবার লিখ করছি। অজীব রেখার জন্য সারণীতে লাগতেছে আমাদের গণসংখ্যা, শ্রেণীব্যক্তি গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা। আর গ্রাফে আমরা নিচে x অক্ষ এবং উল্লম্বভাবে y অক্ষ নিয়ে x অক্ষে আমরা ঊর্ধ্বসীমাগুলো, শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলো ব্যবহার করব। এখানে তবে ওই যে আগের শ্রেণীর ঊর্ধ্বসীমা শুরুতে আমরা নিব, আর বাম দিকে যদি 0 থেকে শুরু না হয় তাহলে বাম দিকে বক্ররেখা ব্যবহার করবো। এরপরে ঊর্ধ্বসীমাগুলো আমরা বসিয়ে দেব, আর এদিকে নির্দিষ্ট দূরত্বে আমরা ক্রমজিত গণসংখ্যা ব্যবহার করবো। আমাদের লক্ষ্য রাখতে হবে ক্রমজিত গণসংখ্যার সর্বোচ্চ মান কত আছে সেটা যেন আমাদের এই প্রশ্নটা। এরপর আমরা বিন্দুগুলো বসাবো প্রথমে, আর বিন্দু যেটা শুরু সেখানে শুরুতে বিন্দু বসানোর পরে এরপরে আমরা গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা যেটা আছে সেগুলো আমরা বসিয়ে যাবো নির্দিষ্ট দূরত্বে। আমরা দেখে দেখে সেই অনুসারে আমরা বসাবো, বসে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দেবো, তাহলে ক্রমজিত গণসংখ্যা হয়ে যাবে। তো আমরা এরপর কিছু দলীয় কাজ এখানে দেওয়ার সুযোগ হচ্ছে না, ঠিক আছে। তোমরা তোমাদের বাসায় যদি একাধিক ভাই বোন থাকো তাহলে তোমরা দলীয় কাজ করে নেবে। এটা আমি তোমরা একটু উঠিয়ে নিতে পারো, তোমরা উঠিয়ে নাও, এটা করার চেষ্টা করবে। এরপর কিছু মূল্যায়নের প্রয়োজন, তোমরা কতটুকু কি শিখেছ দেখি। আয়তলক্ষ অঙ্কনের জন্য শ্রেণী কিরূপ হওয়া প্রয়োজন? আয়তনের অঙ্কনের জন্য শ্রেণী কিরূপ হওয়া প্রয়োজন চিন্তা করো। দুটি উত্তর আছে, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন। তাহলে কোনটি? অবিচ্ছিন্ন। আর আয়তনের ব্যবহার না করে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য x অক্ষ বরাবর নিচের কোনটি হবে? নিচের কোনটি? এখানে 4টি উত্তর আছে। শ্রেণীর মধ্যবিন্দু, শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কোনটি হবে? শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে অজীব রেখা আঁকার জন্য x অক্ষ বরাবর নিচের কোনটি দিতে হবে? শ্রেণীর নিম্ন সীমা, শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণী সীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। কোনটি? শ্রেণীর উচ্চ সীমা। হ্যাঁ, ঠিক আছে। তো তোমরা বাড়ির কাজ লিখে নাও। আমরা যখন পরবর্তীতে দেশের অবস্থার উন্নতি হবে, করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পাবো, স্কুল খুলে যাবে, তখন তোমাদের সংশ্লিষ্ট শিক্ষককে বাড়ির কাজ দেখিয়ে দিবেন। বাড়ির কাজের জন্য তালিকা ঢুকিয়ে নাও এবং প্রশ্নগুলো লিখে নাও। তো তোমরা ছোট করে লিখে নাও। তো আমরা ফাঁকে তোমরা উঠো, আমি কথা বলছি। আমাদের প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সাবজেক্টে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফেসবুকে ক্লাসগুলো যাচ্ছে। তোমরা সেই ক্লাসগুলো ফলো করবে বিভিন্ন সাবজেক্টে, বিভিন্ন শ্রেণী। আর সেগুলো আমরা চেষ্টা করছি নিয়মিত ক্লাসগুলো আপলোড করার জন্য। তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে। এবং সরকারের থেকে আবার কিছু ক্লাস আসছে, সেটা হলো সংসদ টেলিভিশনে। সেগুলো যখন পরিচালনা করা হয় সেগুলো অবশ্যই তোমরা
ধন্যবাদ।